নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। মণিপুর, অসমের মতন পশ্চিমবঙ্গেও ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রশাসনিক অসহযোগিতা। শিলিগুড়িতেও সভার অনুমতি দেয়নি প্রশাসন, দাবি অধীর রঞ্জন চৌধুরীর। তিনি কি বলেন আমরা শুনবো। মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পানি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কেস যেখানে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা, বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না। রাহুল গান্ধী যে পদযাত্রা, সেই পদযাত্রা নির্বাচনকে সামনে রেখে নয়। সেই পদযাত্রার উদ্দেশ্য হলো ভারতবর্ষে আজকের যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়ার যাত্রা। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, অধীর রঞ্জন চৌধুরী ক্রমাগত আমাদের সুপ্রিমো এবং পার্টিকে আক্রমণ করছেন। রাহুল গান্ধী বাংলায় তার অনুষ্ঠান করেছিলেন শিলিগুড়িতে, সেদিন পুলিশের পরীক্ষা ছিল এবং সেই কারণেই অনুমতি দেওয়া হয়নি। এটা এমন নয় যে রাহুল গান্ধীকে থামানো হয়েছিল বা অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছিল। অধীর রঞ্জন চৌধুরী সিপিএম এর সাথে হাত মিলিয়ে বিজেপির হয়ে কাজ করছেন। কি বললেন কুণাল ঘোষ আমরা শুনবো। Adhir Ranjan Chaudhary continuously he is attacking continuously our supremo, हमारा नेत्री, हमारा लीडर, हमारा ऑल इंडिया जनरल सेक्रेटरी, हमारा पार्टी को वो कंटिन्यूअसली अटैक कर रहा है। अभी तो बंगाल में राहुल जी प्रोग्राम किया, फिर उन्होंने लौट गया दिल्ली में, और रही सिलीगुड़ी के बाद, उस दिन सिलीगुड़ी पुलिस का एक टेस्ट है, इसीलिए दे आर नॉट गिविंग द परमिशन। इसके साथ राहुल गांधी जी को अपोज करना, उसका परमिशन नहीं देना, इसके कोई संबंध नहीं है। दूसरे कोई दिन वो परमिशन सीख करेगा तो एडमिनिस्ट्रेशन दे देंगे। एक्चुअली ये अधीर रंजन चौधरी, जिसका लीडरशिप में कांग्रेस जीरो बन चुका है, वो भाजपा का काम कर रहा है, सीपीएम से हाथ मिला के भाजपा का काम कर रहा है। अब देखिए, असेंबली इलेक्शन में जब कांग्रेस सीपीएम से मिलाकर, ये अधीर सीपीएम से हाथ मिलाकर फाइट किया, आईएसएफ से हाथ मिलाकर फाइट किया, जीरो मिला उनको, जीरो। वेराज तृणमूल कांग्रेस, हम लोग ममता दीदी का लीडरशिप में, अभिषेक बनर्जी आवर जनरल सेक्रेटरी, उनका लीडरशिप में हम लोग भाजपा को हरा दिया और थर्ड टाइम के लिए गवर्नमेंट फॉर्मेशन किया। तो उसका है क्या, वो तो तब से भाजपा का दलाल बनकर भाजपा के लिए, भाजपा के फायदा के लिए वो काम कर रहा है। तो वो तो नॉन भाजपा जो प्लेटफॉर्म है इंडिया, वो तो इंडिया के लिए काम ही नहीं करता, वो तो बंगाल में भाजपा का पर्पस सब कर रहा है। প্রয়োজনে কাদের থেকে টাকা নেওয়া যেতে পারে অন্য কাউকে টাকা দেওয়ার জন্য, সেই তালিকায় শেখ শাহজাহানের পাশে ডাকুর নাম লিখেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই ডাকু কে? ইডি জানিয়েছিল বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য, কিন্তু সম্প্রতি শঙ্কর জানিয়েছেন তিনি ডাকু নন, তাকে যেন ডাকু নামে চিহ্নিত না করা হয়। কানাঘুষো চলছিল বেশ কিছুদিন ধরেই, তাতেই ইন্ধন যোগায় বুধবার বিহারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের জন্ম শতবর্ষ কর্মসূচিতে নীতিশের মন্তব্য। সব মিলিয়ে বিহার তথা জাতীয় রাজনীতিতে জল্পনা 1.5 বছরের মাথাতেই আবার বিরোধী জোট ছেড়ে বিজেপি সহযোগী হতে চলেছেন নীতিশ কুমার। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হলো, লোকসভা নির্বাচনের আগে আবার
এনডিএতেই যোগ দিচ্ছেন নীতিশ কুমার, আর সেই যোগদান সময়ের অপেক্ষা। সূত্রের খবর ইতিমধ্যেই নাকি আসন রফা হয়ে গিয়েছে বিজেপি এবং নীতিশের জনতা দল ইউনাইটেডের মধ্যে। সূত্রের খবর আসন্ন লোকসভা ভোটে বিহারে বিজেপি এবং জেডিইউ কটি আসনে লড়বে সেই নিয়েও সমঝোতার পরেই বিরোধীদের জোট আইএনডিআইএ ছেড়ে এনডিএতে যাচ্ছেন নীতিশ। গত দুদিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন যথাক্রমে বাংলা এবং পাঞ্জাবে একাই লড়বে তাদের দল। এমতাবস্থায় ইন্ডিয়া ছাড়ার পথে নীতিশও। তবে নীতিশ কুমার আবারও এনডিএতে ফিরলেও তাকে মুখ্যমন্ত্রী পদ ছাড়ার বিষয়ে তীব্র আপত্তি রয়েছে বিহারের বিজেপি নেতাদের বড় অংশেরই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে সম্ভাব্য কিছু নাম নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে, আর সেই তালিকার প্রথমে রয়েছে বেতিয়ার বিজেপি নেত্রী তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর নাম। বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিহারের আরজেডি নেতা শক্তি যাদব বলছেন, বিহারে মহাগঠবন্ধন সরকার রাজ্যের মানুষের কল্যাণে এগিয়ে চলেছে। শুধু যাদের মনে ভয় আছে তারাই বারবার বলছে সব ঠিক আছে, বিজেপি ভয় পাচ্ছে বিহার সম্পর্কে। তিনি কি বলছেন আমরা শুনবো। बिहार में नौकरियों की बहार है, महागठबंधन की सरकार है। तो दिल्ली में जो भाजपा के पास बैठक बिहार बीजेपी के बड़े बड़े नेताओं तो आप को तो बुलाया शुरू गया। से जानते हैं कि भारतीय जनता पार्टी बिहार को लेकर के डरी हुई है। एक बंदा तेजस्वी यादव जी ने जो भारतीय जनता पार्टी को हर मोर्चे पर करारा जवाब दिया है। बिहार की महागठबंधन की सरकार मुस्तैदी से जनहित के मुद्दों को लेकर के आगे बढ़ रही है। ऑल इज वेल। अच्छा, जब हर कितना बार बोलिए कि ऑल इज वेल, तो वो लोग बोलते हैं ऑल इज वेल बार बार जिनको कुछ मन में भय रहता है। हम लोग तो सब जानते ही हैं कि सारी चीजों को लेकर करके कार्यक्रम आगे बढ़ाया जा रहा है। सब कुछ अगर ठीक है तो ये अमित शाह के यहाँ सुशील मोदी समाज चौधरी किसी पॉलिटिकल पार्टी के घर में क्या मीटिंग दिल्ली में चल रही है उनका विषय है, वो विषय राष्ट्रीय जनता दल का नहीं है। বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ কি বলছেন আমরা শুনবো। না, বিষয় হচ্ছে যে নীতিশ কুমার তো বরাবরই আনপ্রেডিক্টেবল। এবার যেটা হচ্ছে এনডিএ জোটে আবার যদি তিনি ফিরে আসেন, আমার যেটা মনে হয় সমস্যা একটাই হবে যে তিনি কিন্তু আবার এই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টাই করবেন, এবং এটাও হতে পারে যে তিনি আবার ফিরেও যেতে পারেন, এনডিএ জোট থেকে বেরিয়েও যেতে পারেন। তো লোকসভার আগে যে এই যে ইউটার্নটা উনি নিচ্ছেন সেটা কিন্তু এনডিএ জোট বরাবর বুঝতে পারছে, এবং সেই জোটের সঙ্গীরা এবং তাকে কিন্তু আর আগের মতো বিশ্বাস করবে না, এবং করার কথাও নয়। কিন্তু যেহেতু কম্পালশন রয়েছে এনডিএ জোটে যারা রয়েছে সেখানেও দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ পার্টিগুলো কিন্তু নেই। গুরুত্বপূর্ণ আঞ্চলিক দলগুলো নিজেদের মতো করে কিন্তু আলাদা লড়ছে। যেমন ইন্ডিয়া জোটের মধ্যে থেকেও দেখা যাচ্ছে বিরোধিতা রয়েছে, ইন্ডিয়া জোটের কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি হচ্ছে না। কিন্তু আরেকটা ঘটনা খুব উল্লেখযোগ্য যেটা ভারতীয় রাজনীতির ক্ষেত্রে, যে নীতিশ কুমার যদি আবার এনডিএতে ফিরে আসেন, সেখানে যে নতুন নামটা উঠছেন রেণু দেবীর নামটা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমার মনে হয় না যে নীতিশ কুমার যদি আবার কোনো কম্পালশনে এই লোকসভা ভোটে বিজেপির সঙ্গে আসে বা ইন্ডিয়ার সঙ্গে আসে, তার মধ্যে হয়তো তার কোনো ক্যালকুলেশন রয়েছে। কিন্তু পরবর্তীতে আবার যখন বিধানসভা নির্বাচনের গুটি তখন সাজাতে চাইবেন, তখন তিনি আবার হতেই পারে একলা চলো নীতি কিন্তু নিতেই পারেন উনি। সুতরাং আমার মনে হয় ভারতীয় রাজনীতিতে যে আনপ্রেডিক্টেবল মানুষগুলো, তার মধ্যে মুলায়ম সিং যাদব, মমতা ব্যানার্জিকেও রাখা যেতে পারে, এবং নীতিশ কুমারকেও সেই জায়গায় রাখা যেতে পারে, যে সকালে এক কথা বলছেন ঠিক, ঘুরে 365 ডিগ্রি ঘুরে বিকেলে অন্য কথা বলছেন। সুতরাং এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে নতুন যে নামটা প্রস্তাবিত করা হচ্ছে, যে যদি এনডিএ জোটে শরিক হয় জেডিইউ, তাহলে কিন্তু এই বিষয়টা মানে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে নীতিশ কুমারকে আর দেখা যাবে না। এখন এটা দেখার বিষয় বা সময়ের সাথে সাথে এই চিত্রটা পরিষ্কার হবে বলে আমার মনে হয়। জোট বদলে আবার বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার।
গত এক দশকে এই নিয়ে চতুর্থবার প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজনৈতিক মহলে জল্পনা আগামী রবিবার এনডিএ নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন জেডিইউ প্রধান। তার সঙ্গে বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপি নেতা সুশীল মোদী। বিহার রাজনীতিতে যিনি নীতিশ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। জেডিইউর একটি সূত্র জানাচ্ছে, বিজেপির শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত পেলেই বিহারে আরজেডি কংগ্রেস বামেদের মহাগঠবন্ধন ছেড়ে ফের এনডিএতে যোগ দেবেন নীতিশ। তবে জাতীয় স্তরের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা এখনই এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শুক্রবার পাটনার রাজভবনে পৌঁছেছেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকের বাড়িতে। উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব অনুষ্ঠানটি এড়িয়ে যান, যখন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরজেডি নেতা আলোক মেহতা। वो बताएंगे प्रतिपक्ष संवैधानिक पद का, संवैधानिक संस्था का, और हम अपने राष्ट्रीय पर्व का सम्मान करते हैं और जिस भी दायित्व पर रहते हैं मैं निश्चित तौर पर आता हूं और अपनी जिम्मेवारी का निर्वहन करता हूं। कहा जा रहा है कि नजदीकियां जो है बीजेपी और जेडीयू की एक बार फिर से बढ़ गई है। अभी देखा विश्लेषण आप लोग करते हैं, मैं तो जहां था वहां हूं। हमको तो बहुत पहले से ऐसा एहसास रहा है, इसीलिए हमने कहा है कि गठबंधन लगता है कि ताश के पत्ते की तरह से छिड़क जाएगा। तो क्या खेला हो गया? जो आपने ट्वीट किया था खेला हो गया, तो कोई भी आदमी समझ सकता है कि खेला हो रहा है या नहीं हो रहा है। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সম্পর্কে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। আজ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 2014 সালের টেট উত্তীর্ণদের নিয়ে 2016 এবং 2020 সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ সংক্রান্ত কোনো মামলা আপাতত কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চে শুনতে পারবে না। শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে, যার অর্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই সংক্রান্ত মামলা শুনানি হবে না। এই মামলা শুনানির সময় পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়াকে জানান, হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছেন তিনি কার জুতো চেটে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তা তিনি জানেন। অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে বার প্রধান, এরপরেও বিচারপতি সৌজন্য প্রকাশ করতে পারলেন না। বিচারপতিরা একে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। ভারত তার 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে, সর্বমহিলা ট্রাই সার্ভিস কন্টিনজেন্টের শক্তি প্রত্যক্ষ করছে। 75তম প্রজাতন্ত্র দিবসের থিমগুলির ফোকাস নারী শক্তি ও বিকশিত ভারত। পরিষেবা মহিলা দলের পরিষেবাগুলির মধ্যে যৌথতা, সততা এবং সমন্বয়ের প্রতিনিধিত্ব করে। এই প্রথম তিনটি পরিষেবার প্রতিনিধিত্বকারী একটি মহিলা সৈনিক দল গর্বের সাথে প্রজাতন্ত্র দিবসে যাত্রা করছে। পরিষেবা মহিলা দলটির মূল মন্ত্র হল সেবা তথা সহায়তা। সেনা, নৌ ও বিমান বাহিনীর মিলিটারি পুলিশ কর্পস থেকে নারী সৈনিকদের নিয়ে গঠিত দলটি কাউন্টার ইনসার্জেন্সি এলাকা, সিয়াচেন হিমাবহ, উচ্চতর অ্যারিস এবং মরুভূমি অঞ্চলে বিভিন্ন ইউনিট এবং স্থাপনায় মহিলা মিলিটারি পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন যৌথ মহড়া এবং জাতিসংঘ মিশনে অসাধারণ পারফর্ম করছেন। Areas, they have successfully managed to cohesively work together under the leadership of Captain Sandhya to be ready for this parade. 148 women soldiers from the Corps of Military Police, of Army, Navy and Air Force. পদ্ম সম্মান পাওয়ার পর কি বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, আমরা শুনবো। আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি, আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি। ইটস এ ডিফারেন্ট ফিলিংস।
ইটস এ গ্রেট ফিলিং। আমি এই অ্যাওয়ার্ডটা আমার ওই সব ফ্যানের, আমার ওয়েল উইশারদের ডেডিকেট করছি, যারা ভারতে আছে, ভারতের বাইরে আছে, যারা আমাকে এতদিন ধরে নিঃস্বার্থ ভালোবেসেছে, আমাকে নিঃস্বার্থ হয়ে ভালোবেসেছে, তাদের জন্য আমি ডেডিকেট করলাম। And thank you very much for giving me so much of love and respect. বৃহস্পতিবারই সামনে এসেছে পদ্ম সম্মানের তালিকা। নিঃসন্দেহে যে কোনো শিল্পীর জীবনের সেরা সম্মান এটি। আর এবারে পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর। কেন্দ্রীয় সরকারের তরফে শিল্প বিভাগে পদ্মবিভূষণ পেয়েছেন মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ। অভিনেতার পাশাপাশি মিঠুনের বর্তমান পরিচিতি, তিনি বিজেপি নেতাও। এদিকে মিঠুন চক্রবর্তীকে পদ্মভূষণ পেতেই কটাক্ষ শুরু করে ফেলেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলে লিখলেন, অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, তাহলে 2014 পর যে কোনো সময় পেতেন। এখন সেটা তৃণমূলের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দল বদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার। যদিও নিজের এই টুইটে কোথাও মিঠুন চক্রবর্তীর নাম নেননি কুণাল। কুণাল ঘোষের টুইট সম্পর্কে কি বললেন বিজেপির ওবিসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু দত্ত, আমরা শুনবো। দেখুন, যে ভদ্রলোক কুণাল ঘোষ মানে আজকে বিবৃতি দেন আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের মুখপাত্র হয়ে, উনার বক্তব্যের মধ্যে উনার নিজস্বতা কতটা থাকে এবং উনার দলীয় মানে আজকে যে পশ্চিমবঙ্গের শাসক দলের হয়ে দালালির প্রবণতা কতটা থাকে, ওটা উনার ব্যক্তিগত জীবন থেকেই জানা যায়। কেননা উনি যে দলের হয়ে কথা বলেন, সেই দলের যিনি সুপ্রিমো, তাকে নিয়েই তিনি জনসমক্ষে পুলিশি হেফাজতে থাকাকালীন বিভিন্ন রকমের বিকৃত বক্তব্য বা সত্য বক্তব্য উনার মতো করে উনি বলেছেন। তো তার কথার কোনো ভিত্তি আছে বলে আমাদের মনে হয় না। কেবলমাত্র তৃণমূল শাসক দল হওয়ার জন্য উনি আজকে হয়তো এইভাবে দলীয় মুখপাত্র হতে পেরেছেন, দলটা তৃণমূল বলে। অন্য কোনো দল হলে সেই দলের সুপ্রিমোকে এইভাবে কটাক্ষ করার পরে মিডিয়াতে মুখপাত্র হতে পারতেন কিনা সেটাও আমাদের সন্দেহ হয়। আর যিনি মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গ থেকে জাতীয় ভারতীয় সিনেমা জগতের একজন নক্ষত্র বলা যায়, জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতা, এবং একবার নয় দুবার। তো তার কোনো প্রাপ্তি বা তাকে সম্মান দেওয়া, এটা আমাদের ভারত সরকারের কাছে একটা সৌভাগ্যের বিষয়। আজকে ভালো দিন, প্রজাতন্ত্র দিবস 75তম। আজকের দিনে আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করছি মিঠুন চক্রবর্তীর জন্য যে ভারত সরকার তাকে আজকে এই পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। আজকের এই ভালো দিনে কুণাল বাবুর কথা নিয়ে মাতামাতি না করাই ভালো, এটাই আমি বলবো। বৃহস্পতিবার ভারত সরকারের তরফে পদ্মভূষণে ভূষিত হলেন ফক্সকন কোম্পানির সিইও ইয়ুং লিউ। চীনের পড়শি দেশ তাইওয়ানের বাসিন্দা তিনি। অন্যতম বড় টেকনোলজি গ্রুপ ফক্সকন আইফোন উৎপাদনের জন্য পৃথিবী বিখ্যাত। সূত্রের খবর, গত কয়েক বছর এই সংস্থা ভারতে দারুণ বিনিয়োগ করেছে। গত বছরে ইয়ুং বলেছিলেন, আন্তর্জাতিক উৎপাদনের ক্ষেত্রে ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠবে ভারত। আর ভারত গুরুত্বপূর্ণ অবদানের জন্যই 68 বছর বয়সে পদ্মভূষণ লাভ করলেন ইয়ুং। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের বাকি কাজ শেষ হলেই ফেব্রুয়ারি মাসে চালু হয়ে যাবে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু। 2021 সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও সম্মেলনের মাধ্যমে সেতুর উদ্বোধন করেছিলেন। ফেনী নদীর ওপর নির্মিত সেতুটি 1.9 কিলোমিটার লম্বা, যা দক্ষিণ ভারতের ত্রিপুরার সাবরুম শহর থেকে বাংলাদেশের রামগড় উপজেলাকে সংযুক্ত করছে। গত বুধবার ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র সহ অন্যান্য আধিকারিকেরা সেতু পরিদর্শন করেন। এদিন আদিত্য মিশ্র বলেন, মৈত্রী সেতু চালু হলে দুই দেশের মধ্যেই পণ্যের আমদানি রপ্তানি থেকে শুরু করে যাত্রী চলাচলও সহজ হবে। ফলে দুই দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে।
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন 25শে জানুয়ারি কালিনিনগ্রাদ বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছিলেন। রাষ্ট্রপতি পুতিন বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে, তিনি ভারতের জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন। রাষ্ট্রপতি পুতিনও মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের প্রশংসা করেছেন এবং বলেছেন রাশিয়া আরও বিশাল বিনিয়োগের জন্য অপেক্ষা করছে। এর আগে 15 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথন করেছিলেন। উভয় নেতা দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে একটি রোডম্যাপ তৈরি করতে সম্মত হন। প্রধানমন্ত্রী মোদী 2024 সালে রাশিয়ার ব্রিক্স প্রেসিডেন্সির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন এবং ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। India is one of the highest rates of economic development and growth in the world, and that too is due to the leader qualities of the incumbent Prime Minister. It was during his leadership that India reached such a pace. India is pursuing an independent foreign policy, which is not easy in today's world, but India, with a population of 1.5 billion, has the right to do so. And under the leadership of the Prime Minister, that right is being realized. This is not just a statement. It's important from the point of view of organizing joint work, because it gives us the opportunity to forecast the actions of our partners in the medium and longer term. This is important in practical work. Can we rely on the country and its leadership to cooperate, or will it make decisions tomorrow that do not even correspond to its national interests? With India, such games don't exist. I can tell you this. India has made huge steps in development, especially recently, under the leadership of PM Modi. His campaign, Make in India, has been heard by many, including Russia. And we are trying together with our Indian friends to bring to life all these plans. The largest foreign investment, at least so far, unless something has changed. The largest foreign investment in the Indian economy has come from Russia. $23 billion was invested by our company Rosneft. The acquisition of an oil refinery, a network of gas stations, a port, and so on. And there are also plans for the future. They want to build a plant there too. But this is just one example. নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক।